সৌমেন সরকার বলছি, আর আপনারা দেখছেন ক্যাম্পাস প্লাসের আরেকটি নতুন প্রতিবেদন। এর আগের যে প্রতিবেদন সেটা করেছিলাম নেপালের ওপরে। ভেবেছিলাম একটা এপিসোডেই হয়তো আমার বক্তব্য শেষ হয়ে যাবে, কিন্তু তারপর একের পর এক যে ধরনের কাহিনী সামনে বেরিয়ে আসছে, তারপর মনে হলো যে একটা তো নয়, আরও বেশ কয়েকটা এপিসোড করা প্রয়োজন। কিন্তু আপাতত একটা এপিসোড আমি করছি। এটা হচ্ছে নেপালের আভ্যন্তরীণ রাজনীতি এবং কি কি ঘটনার জন্য আজকে এই অবস্থার উদ্ভব হলো। প্রথম কথা একটা খেয়াল রাখতে হবে যে ভারতীয় উপমহাদেশে যে কোনো ক্ষুদ্র দেশগুলো, যেমন বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, এদের মধ্যে কিন্তু অন্তত তিনটে পলিসি ডোমেস্টিক ইলেকশনও প্রচণ্ড ইম্পর্টেন্ট। সে তিনটে পলিসি কি? একটা হচ্ছে ইন্ডিয়া পলিসি, অর্থাৎ প্রত্যেকেরই প্রতিবেশী হচ্ছে ভারত। অর্থাৎ ভারত সম্পর্কে তাদের নীতি কী হবে, ভারতের সঙ্গে তার ব্যবসা বাণিজ্য বা অন্যান্য যে রাজনৈতিক আদান প্রদান কী ধরনের হবে, সিকিউরিটি এক্সচেঞ্জ, তারপরে পড়াশোনা, ভিসা এবং যে বিভিন্ন ধরনের এইড। সেকেন্ড জিনিস হচ্ছে চায়না পলিসি। অনেকের সঙ্গে হয়তো চায়নার ডাইরেক্ট সীমান্ত নেই, যেমন বাংলাদেশের নেই, যেমন মালদ্বীপের নেই, কিন্তু তাই বলে চীনকে অস্বীকার করে তো এই অঞ্চলে থাকা যায় না। অতএব চীন সম্পর্কেও একটা পলিসি থাকা প্রয়োজন। এবং চীনের যে বিআরআই বা অন্যান্য যে লোন প্রকল্পগুলো আছে, এই গরিব দেশগুলো, গরিব তো তারা এমনিতে নয়, কিন্তু তাদের শাসকদের জন্যই গরিব। তো ন্যাচারালি এই চীনের মতো দেশকে অস্বীকার করে এই অঞ্চলে কারো পক্ষে সুস্থিতভাবে থাকা সম্ভব নয়। আর তৃতীয়, একম বা দ্বিতীয়ম, আমেরিকা বা আমেরিকা ইনফ্লুয়েন্সড যে ইউরোপিয়ান ইউনিয়ন, এদেরকে অস্বীকার করে কিন্তু এই ধরনের ছোট কান্ট্রিগুলোর পক্ষে সুস্থ স্বাভাবিকভাবে টিকে থাকা মুশকিল। অতএব আমরা ছোটোবেলায় স্কুলে যেরকম পড়েছিলাম ত্রিভাষা সূত্র, তেমনি এখানেও তিনটে পলিসি কিন্তু থাকতেই হবে: ইন্ডিয়া, চায়না অ্যান্ড ওয়েস্টার্ন কান্ট্রিজ বা আমেরিকা ইউরোপ পলিসি। তো যাই হোক, তো এই রেসপেক্টে আজকে যদি দেখতে হয় যে আজকে দেখা যাচ্ছে যে নেপালে দুর্নীতির বিরুদ্ধে মানুষ ক্ষেপে উঠেছে এবং তার জন্য মন্ত্রী আমলা সবাইকে পেটাচ্ছে, ঘর থেকে বার করে এনে মারছে, তারপরে আগুন লাগিয়ে দিচ্ছে। পার্লামেন্টেও পর্যন্ত এই ধরনের ধ্বংসাত্মক কার্যলীলা করার জন্য চেষ্টা করেছিল। যাই হোক, কিন্তু এটা তো মানতে হবে যে কাজগুলো যতটাই আমরা মনে করি না কেন যে ঠিক হচ্ছে না, কিন্তু তাদের যে এই যে একটা এক্সট্রিম পয়েন্টে আসার, এই যে একটা বয়লিং পয়েন্টে যে চলে এসেছে, সেটা তো একদিনে আসেনি। এবং তার জন্য আমাদের রাজনৈতিক, আমাদের বলবো না, মানে ওদের দেশের কথা বলছি, ওদের দেশের রাজনৈতিক নেতারাই দায়ী। তো যাই হোক, তো এখন দেখতে হবে যে কেন, কীভাবে হলো এবং কারা রিয়েলি মার খাচ্ছে। আজকে যদি নেপালের এই অবস্থাটা যদি বুঝতে হয়, তাহলে আগে নেপালের রাজনৈতিক দলগুলোকে আগে চিনতে হবে। কারণ চান বা না চান, এই জেন জি যেটা বলছে, ব্যাপারটা হচ্ছে যে এই যে তরুণ দল, এরা এই যে রাজনৈতিক, তাদের নিজেদের দেশের রাজনৈতিক দলগুলোকে কি চোখে দেখছে। আজকে দেখা যাবে যে নেপালে কিন্তু মোটামুটি বহুদলীয় গণতন্ত্র অনেক দিন আগে থেকে সেখানে সুপ্রতিষ্ঠিত, এবং সেখানে কিন্তু অন্তত 8-10টা পার্টি আছে যারা নেপালের যে পার্লামেন্ট, সেখানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস বা HOR কিন্তু তারা তাদের প্রতিনিধি পাঠাতে সক্ষম। এদের মধ্যে সবথেকে বড় পার্টি হচ্ছে নেপাল কংগ্রেস। কংগ্রেস নামটা থেকে বুঝতে পারছেন, ভারতীয় কংগ্রেসের সঙ্গে এদের একটা যাকে বলে আত্মিক সম্পর্ক রয়েছে, এবং মানে হোয়াট এভার ইজ অ্যাপ্লিকেবল টু ইন্ডিয়ান কংগ্রেস ইজ অলসো অ্যাপ্লিকেবল টু নেপাল কংগ্রেস ইন টার্মস অফ ইডিওলজি অ্যান্ড আদার প্র্যাকটিসেস। তো যাই হোক, তা এরা হচ্ছে ভারতীয় কংগ্রেসের মতো, এরাও হচ্ছে ধর্মনিরপেক্ষ। এরা বেশিরভাগ ক্ষেত্রে মানে এরা হিন্দু হলেও কিন্তু এরা হিন্দুত্ব নিয়ে সেইভাবে তেমন উচ্চবাচ্য করে না, এবং যখনই সময় আসে তারা কিন্তু মোটামুটি ভারতের পক্ষেই তাদের কথাগুলো বলেন। এবং তার ফলে হয়েছে কি, ভারত সরকার নেপাল কংগ্রেসের প্রতি সবসময় কিছুর পরিমাণে সহানুভূতিশীল। এরপরে রয়েছে
CPNUML, CPNUML, CPM মানে কমিউনিস্ট পার্টি অফ নেপাল, UML মানে হচ্ছে ইউনিফাইড মার্কসিস্ট লেনিনিস্ট। এদেরই মানে নেতা হচ্ছেন ওলি, কেপি শর্মা ওলি। কেপি শর্মা ওলি, তা ইনি কথাবার্তায়, উচ্চারণে যাকে বলে পুরোদস্তুর মার্কসিস্ট লেনিনিস্ট। 2006 সালে এদের উদ্যোগেই কিন্তু নেপাল হিন্দু রাষ্ট্র থেকে সেকুলার রাষ্ট্রে পরিণত হয়। কেন হলো? আরেকটা পার্টির নাম বলছি, তারপর ব্যাখ্যা করছি। আরেকটা পার্টি হচ্ছে ভারতে যেরকম বিজেপি হচ্ছে 1 নম্বর দল এই মুহূর্তে, এবং তারা হচ্ছে হিন্দুত্ব দল, রাজনৈতিক দল, তেমনি নেপালে যদি কোনো হিন্দুত্ব দল থেকে থাকে তার নাম হচ্ছে রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি বা RPP। এরা জানাতন প্রকারণ রেস্টোরেশন অফ হিন্দু মানে হিন্দু স্ট্যাটাস ফর দ্য নেশন, এটা কিন্তু এরা কনস্টিটিউশনাল একটা হিন্দু কান্ট্রি চায়, এবং যে কোনোভাবেই হোক না কেন হিন্দু কথাটাতে এদের অত্যন্ত মানে শ্রদ্ধা। তো ঠিক আছে, সেটা থাকতেই পারে। তা রাজনীতিতে এই যে বলছিলাম যে এই ওলি কেন হিন্দুদেরকে কাছে টানার চেষ্টা করেন, নিজেকে যদিও ধর্মনিরপেক্ষ বলেন, তার কারণটা হচ্ছে কি, এখানে দেখতে গেলে একটু স্ট্যাটিস্টিক্সের দিকে একটু নজর দেওয়া দরকার। প্রথম কথা হচ্ছে যে যদি নেপালের যে ধর্ম অনুযায়ী যদি পপুলেশনটা দেখেন, তাহলে দেখতে পাবেন যে হিন্দুরা হচ্ছে নেপালের জনসংখ্যার 81.3%, বৌদ্ধরা 9%, কিরাত 3%, খ্রিস্টান 1.4%। অর্থাৎ কিনা হিন্দুরা প্রচুর ভাবে সংখ্যা গুরু। অতএব এটা নিয়ে তো কোনো ব্যাপার ছিল না। তাহলে এই যে দলগুলো ধর্মনিরপেক্ষতা বলে এত চিৎকার চেঁচামেচি করে কেন? করে এই কারণে যে সেখানে হিন্দু কনসোলিডেট, যেহেতু হিন্দুরা হচ্ছে সেখানে এতটাই মেজরিটি, ফলে তাদের মধ্যে কিন্তু কোনো কনসলিডেশনের প্রয়োজন হয় না, দে আর নট চ্যালেঞ্জড। ফলে হিন্দুদের ভেতরে এমন অনেক কিছু মতবাদ বেরিয়ে আসে যেগুলো হয়তো ঠিক হিন্দুত্ব হিসাবে খাপ খায় না, এবং তার ফলে হয়েছে কি, হিন্দুরা নিজেরাই কিন্তু বহুদা বিভক্ত, এবং তাদের মধ্যে কেউ হচ্ছে কমিউনিস্ট, কেউ হচ্ছে এই মার্কসিস্ট লেনিনিস্ট। ফলে একটা অংশ তো চাই যাতে হিন্দু কনসলিডেশন হয়, যেমন এই RPP চায়। আবার যেমন এই যে ওলির পার্টি, সে চায় যে যেন হিন্দুরা হিন্দুত্ব হিসেবে তাকে অ্যাকসেপ্ট করে, কিন্তু তিনি মুখে কিন্তু নিজেকে হিন্দুত্ববাদী বলতে অপারগ। তার কারণটা হচ্ছে যে 18% ভোট আছে। অর্থাৎ কিনা পশ্চিমবঙ্গ যেরকম সংখ্যালঘু ভোটের একটা ব্যাপার আছে, তেমনি নেপালও একটা সংখ্যালঘু ভোটের ব্যাপার আছে। সেখানকার ভোটের যা ইলেকশনের যা রেজাল্ট, সেগুলো কিন্তু খুব টাইট হবে। ফলে 2-1% এদিক ওদিক হলেও কিন্তু রেজাল্ট উল্টে যেতে পারে। এই কারণে কিন্তু এই ধর্মনিরপেক্ষতা ব্যাপারটা কিন্তু নেপালে অত্যন্ত ইম্পর্টেন্ট, যদিও সেখানে হিন্দুরা হচ্ছে অলমোস্ট 82% of the total population as per 2011 census, statistical department of নেপালের তথ্য অনুযায়ী। এইবারে দেখুন, দ্বিতীয় আরেকটা জায়গাতে আসব। এই যে ওলি, যিনি সদ্য ক্ষমতাচ্যুত হয়েছেন এই আন্দোলনের চাপে, তিনি 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন তার সারা জীবনে, 3 বার, বয়স 72। তারপর দ্বিতীয় হচ্ছে শের বাহাদুর দেউবা, ইনি নেপাল কংগ্রেসের, এবং যাকে বলে ভারত প্রেমী, কিন্তু তিনি 5 বার প্রধানমন্ত্রী হয়েছেন বিভিন্ন ডিউরেশনে, কোনোটাই ফুল টার্মের না, কিন্তু 5 বার প্রধানমন্ত্রী, এবং কোনোটাই সম্ভবত একক ক্ষমতায় নয়, একটু দেখে বলতে হবে। আর 3 হচ্ছে প্রচণ্ড, যিনি প্রচণ্ড ধরনের ইডিওলজিক্যালি অনেস্ট, তিনিও 3 বার কিন্তু প্রধানমন্ত্রী হয়েছেন। অর্থাৎ কিনা যে বলছে গত এই 2008 থেকে 17 বছরে যে 14 বার যে ক্ষমতা, 14 বার যে নতুন সরকার গঠিত হয়েছে, তার মধ্যে এরাই হচ্ছেন 11 বার।
কীরকম? কেপি শর্মা অক্টোবর 2015 থেকে অগাস্ট 2016 প্রথমবার, দ্বিতীয়বার ফেব্রুয়ারি 13, 2018 সাল থেকে জুলাই 2021, আর তৃতীয়বার হচ্ছে জুলাই 15 থেকে 2024 থেকে 9 সেপ্টেম্বর 2025। এই 3 বার হয়েছে এবং 3 বারই কোনো কোয়ালিশনের থেকে, এবং প্রত্যেকবারই হয়েছে কি কোয়ালিশন পার্টনারদের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যাওয়াতে তাকে পদত্যাগ করতে হয়েছে। আর এই যে শের বাহাদুর দেওবা, তিনি তো আরও মাস্টার, তিনি 5 বার প্রধানমন্ত্রী হয়েছেন, মানে কেউ চান্স আর কেউ ছাড়ছে না। কীরকম? 1995 সালে 12 সেপ্টেম্বর থেকে 1997 সালের 12 মার্চ পর্যন্ত একবার, দ্বিতীয়বার 2001 সালের 26 জুলাই থেকে 2002 সালের অক্টোবর মাস পর্যন্ত দ্বিতীয়বার, তৃতীয়বার জুন 2004 থেকে ফেব্রুয়ারি 1, 2005 পর্যন্ত, তারপরে 2017 সালের 7 জুন থেকে 2018 সালের 15। আচ্ছা, এই 1-1.5 মাস করে। আর এই যে প্রচণ্ড, যিনি অত্যন্ত নীতিবাদী হিসেবে নিজেকে দাবি করেন, তিনি কি করেছেন? তিনিও 3 বার হয়েছেন এবং কোনো রাগঢাকের ব্যাপার নেই। কালকে যার নামে সব থেকে খারাপ খারাপ কথাগুলো বলেছেন, পরের দিন তার সাপোর্টেই প্রধানমন্ত্রী হয়ে গেছে। নেপালে এটাই চলে। এইবারে যে লেটেস্ট যেটা বলছি সেটা হচ্ছে, এটাও জেনে রাখা দরকার যে নেপালের রাজনীতিটাকে বুঝতে গেলে, সেটা হচ্ছে যে নেপালের শেষ সংসদীয় নির্বাচন হয়েছিল 20 নভেম্বর 2022 সাল। 20 নভেম্বর 2022 সালে নেপালের লাস্ট পার্লামেন্ট ইলেকশন হয়েছিল। নেপালের পার্লামেন্টে টোটাল মেম্বারের সংখ্যা হচ্ছে 275। এই 275-এর মধ্যে নেপাল কংগ্রেস অর্থাৎ এএনসি পেয়েছিল 89টা আসন। অর্থাৎ কিনা দেওবা শের বাহাদুর দেওবা, তার পকেটে ছিল 89টা সিট। বর্তমান প্রধানমন্ত্রী, যিনি সদ্য প্রাক্তন হয়েছেন, পদত্যাগে বাধ্য হয়েছেন, সেই ওলি চরম ভারত বিরোধী এবং চীনের পুতুল। তার সিপিএন ইউএমএল, কমিউনিস্ট পার্টি অফ নেপাল ইউনিফাইড মার্কসিস্ট লেনিনিস্ট, তিনি পেয়েছে 78টা সিট। তারপরে প্রচণ্ড পার্টি সিপিএন মাওয়িস্ট সেন্টার, তারা পেয়েছে 32টা সিট। আর বিজেপির যে নেপাল প্রতিভূ আরপিপি, তারা পেয়েছে 13টা সিট। এইবারে দেখুন যে মজার খেলাটা কোথায়। 2022 সালে যখন প্রথম ইলেকশন, 2022 সালে ইলেকশন হয়ে যাওয়ার পরে প্রথমবারের জন্য, মানে এই টার্ম, ওই ইলেকশনের পরে প্রথমে প্রধানমন্ত্রী হন প্রচণ্ড। সঙ্গে কে ছিলেন? সঙ্গে ছিলেন এই ওলি, এবং তার সঙ্গে আরও 2-4টে ছোট ছোট পার্টি, যেমন রাষ্ট্রীয় স্বতন্ত্রতা পার্টি, রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি মানে নেপালের বিজেপি। তারপরে এরা সমস্ত মিলিয়ে কিন্তু এই প্রচণ্ডকে, একটা কমিউনিস্ট বলে নিজেকে দাবি করা ব্যক্তিকে তারা সাপোর্ট করেছিলেন। এবং যেহেতু প্রথম দিকে আর কিছু করা ছিল না, নেপাল কংগ্রেসে তাকে সাপোর্ট দিল। প্রথম যে আস্থা ভোটে 275-এর মধ্যে 268 ভোট পেয়ে প্রচণ্ড জিতে গেলেন। কিন্তু প্রচণ্ড জানতেন যে শের বাহাদুর দেওবার সাপোর্ট না থাকলে শুধুমাত্র ওলির ওপর ভরসা করে টেকা মুশকিল। বিরোধ বাঁধল যখন সেখানে প্রেসিডেন্ট ইলেকশনে, তার কয়েক মাসের মধ্যে প্রেসিডেন্ট ইলেকশন চলে এলো। প্রেসিডেন্ট ইলেকশনের সময়তে এই ওলি বললেন যে তিনি তার যে ক্যান্ডিডেট আছেন তাকে সাপোর্ট দিতে হবে, কিন্তু সেইখানে প্রথম মতবিরোধটা বাঁধল এই কারণে, সবথেকে বড় পার্টি হচ্ছে শের বাহাদুর দেওবা, তার ক্যান্ডিডেটকে বাদ দিয়ে ওলির ক্যান্ডিডেটকে প্রেসিডেন্ট করা মানে ব্যাপারটা হচ্ছে ওলির হাতে বন্দি হয়ে যাওয়া। কাজে সবাইকে নাচাতে গেলে শের বাহাদুর দেওবার যে ক্যান্ডিডেট, তাকেই প্রেসিডেন্ট করা প্রয়োজন। তা সেই জন্য রামচন্দ্র পাউডেলকে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করা হলো, এবং এর ফলে যেটা হলো যে ওলির সঙ্গে প্রচণ্ডর যে রাজনৈতিক যে ডিল ছিল সেটা গেল ভেঙে। প্রচণ্ড
কিন্তু তাতে হাল ছাড়েননি। অলি বেরিয়ে গেছে, সঙ্গে সঙ্গে তিনি ডেকে নিলেন কাকে না, দেওবাকে। দেওবা তখন সদ্য কৃতজ্ঞতা জানানোর ব্যাপার, কারণ তার ক্যান্ডিডেট প্রেসিডেন্ট হয়েছে। দেওবা সমর্থন দিলেন। এবারে অন্য এক সেট অফ পার্টি তখন প্রচণ্ডকে সাপোর্ট দিল। এই যেখানে যে পার্টি অপোজিশনে বসেছিল সেই পার্টি এখন রুলিং পার্টি হয়ে গেল। কি করে এটা সম্ভব হলো? একমাত্র নেপালি যে রাজনৈতিক দলগুলো আছে তারাই তার ব্যাখ্যা দিতে পারবেন। এরপরে কি হলো? এরপরে বিভিন্ন কারণে খটামটি লাগলো। একবার অলির সঙ্গে লাগে, তো আরেকবার এই শের বাহাদুর দেওবার সঙ্গে লাগে। তখন শের বাহাদুর দেওবা এবং অলি এরা মিলে ঠিক করলো যে প্রচণ্ডকে বাদ দিয়ে যদি আরেকটা ডিল করা যায়। সেই ডিল অনুযায়ী প্রথম 1.5 বছর প্রধানমন্ত্রী হবেন অলি। অলি কিন্তু তার সিটের সংখ্যা হচ্ছে 78, আর দেওবার হচ্ছে 89, অর্থাৎ 11টা সিট বেশি। তা সত্ত্বেও প্রথম চান্সটা দিলেন অলিকে। এই আমাদের এখানে যেমন ব্যানার্জি মানে মায়াবতীর সঙ্গে কল্যাণ সিংয়ের একটা ডিল হয়েছিল যে 6 মাস বাদে বাদে প্রধান চিফ মিনিস্টার চেঞ্জ, তারপরে সেই একই জিনিসই চিফ মিনিস্টার হয়েছিল। সেই একই শিক্ষা কিন্তু নেপালিরাও গ্রহণ করেছে, এবং যার ফলে হয়েছে কি যে শের বাহাদুর দেওবা দেখলেন যে ভালোই তো, আমি নিশ্চিন্তে এই ট্রানজিশন পিরিয়ডের যে ঝামেলাগুলো সেগুলো অলি কাটাক, তারপর আমি তো আমার তো রয়েছে বাধা ধরা। এবং তারপরে ওখানে আরও নানা রকম ব্যাপার করে কীরকম পাওয়ার শেয়ারিং ডিল হয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার সুযোগটা 2 হাতে তো নিতেই হবে কেপিএস অলিকে। এই সমঝোতাকে যাতে আইনসঙ্গত একটা মানে ভ্যালিডিটি দেওয়া যায়, তার জন্য সংবিধানের 76/2 আর্টিকেল সেখানে প্রয়োগ করা হলো। আরও ছোটোখাটো ব্যাপারটা অ্যাডজাস্টমেন্ট হলো। ফিনান্স মিনিস্ট্রি থাকবে অলির হাতে, আর হোম মিনিস্ট্রি থাকবে এই দেওবার হাতে। এবং শুধু তাই নয়, যে 6টা যে প্রদেশ আছে সেই 6টা প্রদেশের 3টে করে কিন্তু এদের নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেওয়া হলো। কীরকম? অলির পক্ষে থাকবে কোশি, লুম্বিনী, কার্নালি, আর দেওবা বা নেপাল কংগ্রেসের হাতে আসবে বাগমতি, গণ্ডকী আর সুদূর পশ্চিম। তো এই হচ্ছে ব্যাপার। এইভাবে নেপালের যে সংসদীয় রাজনীতি চলছে। কে যে কখন কার সাপোর্টার, ইলেকশনের রেজাল্টের সঙ্গে সরকার গঠনের কোনো রকম মিল নেই। ভারতেও কিন্তু এই ধরনের ব্যাপার দেখা গেছে। ইলেকশনে রেজাল্ট হয় আরেক রকম, সরকার গঠনের সময়তে দেখা যায় যে অন্য একটা কম্বিনেশন পাওয়ার এসছে। অতএব নেপাল অনেকাংশেই ভারত থেকে শিক্ষা নিয়েছে। যাই হোক, এইবারে আসি যে হঠাৎ কী এমন অবস্থার সৃষ্টি হলো যে এই একটা মানে রিভলিউশন হয়ে গেল যাকে বলে। ব্যাপারটা হচ্ছে কি যে মানুষ কিন্তু এই ফ্লোরে যতই এই নিউমেরিক্যাল সুপ্রিমেসি থাক না কেন, তাকে পলিটিক্যাল লেজিটিমেসি দিতে রাজি নন। অর্থাৎ কি না, নাম্বার যা খুশি তাই হতে পারে, কিন্তু তার মধ্যে তো একটা পলিটিক্যাল মডালিটি থাকবে। তা দেখছেন দিস ইজ এ পাওয়ার ট্রেডিং হচ্ছে। সমাজ করে একটা নির্দিষ্ট সময় একজন চিফ মিনিস্টার মানে প্রাইম মিনিস্টার, তারপরে আবার আরেকজন প্রাইম মিনিস্টার, তাহলে জনগণ ভোটটা কী করতে দিয়েছে? তাহলে তোমরা যে ম্যানিফেস্টোগুলো যে বার করো সেই ম্যানিফেস্টোগুলো তাহলে কোনো অর্থ হয় না। তো তাছাড়া তো দুর্নীতি থেকে শুরু করে আরও অন্যান্য যে ব্যাপারগুলো ছিল সে ব্যাপারগুলো তো আছেই। আজকে দেখা যাচ্ছে যে এই যে নওজোয়ান যে নেপালি, তাদের বেশিরভাগকে বাড়ি ছেড়ে বিদেশে চলে যেতে হচ্ছে সামান্য রুটি রুজির জন্যে। কারণ দেশের লোকের চাকরি নেই, চাকরি এতটাই বহুমূল্য যে সেটা সাধারণ মানুষ চিন্তাও করতে পারে না। ঘুষ দিলেই হবে না, তার সঙ্গে লাগবে বংশ পরিচয়, যেটাকে ওরা এখানে নাম দিয়েছে নেপোকিড, NEPO, নেপো KID, কিড। নেপোকিড মানে হচ্ছে নেপোটিজমের
প্রথম 4টে অক্ষর নেওয়া হচ্ছে নেপো কিড, মানে হচ্ছে কি যে মন্ত্রী বা আমলাদের, বড় বড় আমলা বা মন্ত্রীদের যে সমস্ত ছেলে মেয়েরা আছে তাদের জন্যই কিন্তু এই সমস্ত মানে বীরভোগ্য বসুন্ধরা, যদি বংশ পরিচয় সেরকম থেকে থাকে তাহলে তুমি এগুলো পাবে। যেমন উদাহরণ হিসেবে দিচ্ছে কাদেরকে, উদাহরণ হিসেবে এই নেপো কিডের উদাহরণ এখানে অন্তত আমি দুটো তো নিয়ে বসেছি। তার মধ্যে বিশ্বনাথ বিশ্বপ্রকাশ শর্মা তত্ত্বরীয় উপরে উঠে যাচ্ছে। এর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বড় নেতার আত্মীয়। তারপরে গগন থাপা, নেপালি কংগ্রেস, এই যে বড় বড় পোস্ট, সব কটা পোস্টেই কিন্তু রয়েছে এই বড় বড় ব্যক্তিদের আত্মীয় স্বজন। আর খাদ্যবস্তু থেকে শুরু করে অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো সেগুলো নেপালি মানুষ কিনতে পারছে না, আর এদের জীবন একদম 5 স্টার। এবং তার সঙ্গে এই যে গত কয়েক বছরে যে ব্যাপারগুলো ঘটেছে, চীনের সঙ্গে যে ডিল হয়েছে যে সমস্ত প্রজেক্টের, সেই প্রজেক্টের যে কন্ট্রাক্টের যে কন্ট্রাক্টগুলো সেগুলো মানে কোনো রকম নীতি বহির্ভূতভাবে দিয়ে দেওয়া হয়েছে এমন এমন কন্ট্রাক্টরদের যারা এই নেতাদের আত্মীয়। এবং এক একটা হিউজ চাইনিজ যে প্রজেক্ট দেখে সেটা দেখে বুক কাঁপে নেপালি জনগণের, যে এর যে ডেট ট্র্যাপ, এই ডেট ট্র্যাপে পড়তে চলেছে। তারপরে তো যেটা বললাম যে দুটো এয়ারবাস কেনা হয়েছে ন্যায্য দামের অনেক গুণ বেশিতে। নেপালের মতো কান্ট্রি এটা অ্যাফোর্ড করতে পারে, যেখানে বিদেশে থাকা লোকেরা যে টাকা পাঠান তার সেটা হচ্ছে তাদের ইকোনমির 1/3, সেখানে দুটো এরকম এয়ারবাস কেনা হয়েছে ন্যায্য দামের থেকে বহু গুণ বেশি দামে। তারপর জমি কেলেঙ্কারি, সেটা তো বলে লাভ নেই, তার না একটা হচ্ছে। তারপরে আরেকটা সাংঘাতিক ব্যাপার করেছে কি, যে আমেরিকাতে বসবাস করার জন্য একটা চুক্তিতে প্রচুর পরিমাণে টাকা নেওয়া হচ্ছে, শয়ে নেপালি সেখানে টাকা ঢেলেছে যে আমেরিকাতে নাকি তাদের রিসেটেলমেন্ট হবে ভুটানি রেফিউজিদের জায়গাতে। এবার লোভে পড়ে অনেকে টাকা দিয়ে তারপরে নিঃস্ব হয়েছে। এবং এই যে ব্যাপারটা, এর পিছনেই কিন্তু রয়েছে সমস্ত মন্ত্রী আমলা, এই সমস্ত বড় বড় ব্যক্তি। ললিতা নিবাস ল্যান্ড গ্র্যাব কেস, বিশাল যে 1 লক্ষের যে বিশাল জমি, সেই জমি দিয়ে দেওয়া হচ্ছে রিয়েল এস্টেটের নিজেদের লোককে। মানে যেহেতু ছোট দেশ, কাজে সবাই সব কিছু দেখতে পাচ্ছে, বিক্ষুব্ধ হবেই। এবং তার সঙ্গে যে সমস্ত নেতা যারা বড় বড় আদর্শে বুলি বলে আজকে এইভাবে ক্ষমতাটাকে নিজেদের মধ্যে কুক্ষিগত করে রেখেছে, যে গত 11টা টার্মে 3 জন ঘুরিয়ে ফিরে প্রধানমন্ত্রী হচ্ছেন, আর বাকিদের কোনো রকম সুযোগ কিচ্ছু নেই। এইটার জন্যে কিন্তু আমি আবার বলছি যে বিশৃঙ্খলা যা হয়েছে, কিন্তু বিশৃঙ্খলার পিছনে যে কারণটা বা তাদের যে দাবিটা, সেই দাবিটা এখন বলি যে বলছে এন্ড অফ করাপশন। এই যে জেএনজি বলছে, কোট আটকোট জেএনজি, আমার উচ্চারণে জেন জেড, কিন্তু এখন যাই হোক, এই যে তরুণদের যে দাবি, যে বিদ্রোহীদের যে কী দাবি রয়েছে, বিদ্রোহীদের দাবি রয়েছে এন্ড অফ করাপশন অ্যান্ড নেপোটিজম। অত্যন্ত ভ্যালিড। নেপালের জনজীবনে বা জাতীয় জীবনে যদি সব থেকে বড় দুটো অভিশাপ থেকে থাকে, তাহলে সেটা হচ্ছে এই করাপশন এবং নেপোটিজম। নেপোকিডদের পদচ্যুত করতে হবে এবং তাদের সমস্ত যে ক্ষমতা বা যে জিনিসগুলো তারা এখন ভোগ করছে কেড়ে নিতে হবে। দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। ভুল কোথায়? এরা কিন্তু কোনো ইজমের কথা বলছেন না, ইডিওলজিক্যাল কোনো ইজমের কথা বলছেন না। তারপরে সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে। সুশাসন বলতে কীভাবে আছে, যে সার্ভিস সেক্টর এবং ইকোনমি সেটা যেন সঠিক রাস্তায় থাকে, এটাকেই বলছে সুশাসন। বিদেশে যাতে যুবকদের চলে যেতে না হয় সেই ব্যবস্থা করতে হবে। আমি যেতে গেলে আমার নিজের ইচ্ছাতে যাব, সেটা অন্য কথা,
কিন্তু সিচুয়েশন আমাকে ফোর্স করছে যে বেঁচে থাকার জন্য তোমাকে বিদেশে চলে যেতে হবে। এই সিচুয়েশন থেকে মুক্তি চাই। অন্যায় দাবি কোথায়? তারপর রয়েছে বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এই যে প্রচণ্ড হোক বা দেওবা হোক বা অলি হোক, এদের যে কালা যে ব্যাপারগুলো, সেগুলো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল, এই সমস্ত জায়গাতে প্রকাশিত হতো এবং সেটা দেখে দেখে মানুষজনেরাও সংগঠিত হচ্ছিলেন। তখন দেখলেন যে এটা করলে তো বিপদ, অতএব এগুলোকে বন্ধ করে দাও, যাতে এদের মধ্যে ইনফরমেশন এক্সচেঞ্জ না হয় আর এরা সংগঠিত হতে না পারে। এর আরেকটা দিক হচ্ছে, যারা বাইরে পড়ে রয়েছে তারাও তো বাড়ির সঙ্গে যোগাযোগ করতে পারছে না। এই যে আমরা ভারতে বসে রয়েছি, আমাদের যারা বিদেশে থাকে তাদের সঙ্গে এখন যোগাযোগের মাধ্যম কি? আগেকার দিনে টেলিফোন হলে তো কবেই তো বাড়ি ঘর দর বিক্রি করে দিয়ে টেলিফোন করতে হতো, এখন তো আর সেটা হয় না। হোয়াটসঅ্যাপ প্রায় বিনা পয়সাতে সবার সঙ্গে সবার যোগাযোগটুকু করিয়ে দিয়েছে। তো যে সমস্ত মানুষ যে শহীদ হয়েছেন তাদের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ, এটা কি ঠিক নয়? এবং শেষমেশ সপ্তম দাবি, নতুন প্রজন্মের নেতৃত্বকে চাইছেন এই প্রতিবাদীরা। দেওবার বয়স ৭৮ বছর। তিনি সব কিছু ঠিকঠাক থাকলে জানুয়ারি 2026-এ প্রধানমন্ত্রী হতেন। ৭৮ বছর বয়সে প্রধানমন্ত্রী হতে পারতেন কিনা সেটা অন্য প্রশ্ন, কিন্তু তার অবস্থাটা তাই। এর সঙ্গে রয়েছে এই অলির বয়স এখন ৭২ না ৭৩। প্রচণ্ডরও বয়স সে একই। এরাই ঘুরিয়ে ফিরিয়ে বলছে যে এদেরকে চলবে না, এদের পিছনে যে ব্ল্যাক হিস্ট্রি আছে, অতএব এদেরকে সরাতে হবে। দেখা যাচ্ছে যে প্রতিবাদীদের দাবি কোনো ইজম ঘিরে নয়, কোনো নির্দিষ্ট দেশকে নিয়ে নয়, একদমই ঘরোয়া নিজেদের যে রাজনৈতিক নেতা তাদের কাছে দাবি। এটাকে অন্যায় কি করে বলা যায়? যাই হোক, এটা হচ্ছে আভ্যন্তরীণ পরিস্থিতি এবং আজকে এই পরিস্থিতিতে আসার কারণ যতটুকু যা বুঝতে পারলাম ন্যারেট করলাম। আর একটা এপিসোড তো করতে হবে, সেটা হচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটলো এর পরিণতি কোথায়, এবং এই ঘটনা থেকে চীন, ভারত এবং আমেরিকা কার কি ব্যাপারটা দাঁড়ালো, এটা সাম আপ করার চেষ্টা করব। তারপরে ফ্রান্সের ব্যাপার। এই এপিসোডটা এখানে শেষ করছি। নমস্কার।